অর্থাৎ এই শপথ গ্রহণ অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, আপনার সেই এসপি মাহবুব, তারপরে তৌফিক আলাহি চৌধুরী বীর বিক্রম এবং তৎকালীন ক্যাপ্টেন শফিকুল্লাহ বীর প্রতীক, তারা কিন্তু সমস্ত ঝুঁকি নিয়েই এই কর্মে প্রবৃত্ত হয়েছিলেন। জীবনযাত্রার মানে সেটা বলার সুযোগ এখনো আসেনি। আর আপনার যে দৃষ্টান্তমূলক যে শাস্তি, যেটি অনেকের প্রত্যাশা ছিল, সেটাও কিন্তু নিশ্চিত করা যায়নি। কারণ এরকম পেডিগ্রি সম্পন্ন সেনাপ্রধান আমার জানা মতে এর আগে কেউ হননি। তার দাদা এবং নানা দুজনেই একেবারে খান বাহাদুর টাইটেল পাওয়া মানুষ, সে ব্রিটিশ আমল থেকে। এই যে ব্যাক গিয়ারে তারা গেলেন 31 তারিখে, তারপরে যে ঘটনাটি আমাদের বিস্মিত করেছে সেটি হচ্ছে ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দেয়া বা ডিসেবল করে দেয়া। এটা ডেফিনেটলি আমার ধারণা এক ধরনের নিরাপত্তার ঝুঁকিতে আছেন বিবেচনায় তারা করেছেন। এবং অসমর্থিত সূত্রে যেটা চাউর হয়েছে সেটি হচ্ছে যে হ্যাকার গ্রুপ তারা টার্গেট করেছেন এদেরকে। তো এটা তো উড়িয়ে দেয়া যায় না, তাই না? আর আরেকটা বিষয়, এখানে আপনি যখন বিপ্লবী ঘোষণা দেওয়ার চিন্তা মাথায় নিয়ে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন, তখন ভয় পাওয়ার কি আছে? কাম হোয়াট মে, তো ফেস করতে হবে। আপনার 71-এ যারা আমাদের পক্ষ থেকে আমরা দেখেছি শহীদ জিয়া জীবনের ঝুঁকি নিয়ে, পরিবারের ঝুঁকি নিয়ে, সার্ভিসের ঝুঁকি নিয়ে তিনি কিন্তু স্বাধীনতা ঘোষণা করবার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব করেননি। তিনি সবকিছু বাজি রেখে তিনি কিন্তু রিভল্ট করেছিলেন। এবং আপনার 10 তারিখে আপনার যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যারা এই ঘোষণাটি দিয়েছিলেন তারাও কিন্তু আপনার দ্বিধাদ্বন্দ্ব করেননি। এবং 17 তারিখে যারা আপনার এই জীবনের ঝুঁকি নিয়ে আপনার প্রবাসী সরকার গঠন করেছিলেন, তারাও কিন্তু পিছনে তাকিয়ে ফিরে একবার রাস্তা কোন দিকে যাবেন সেটা চিন্তা করেননি। এবং যারা আপনার সমস্ত ঝুঁকি মাথায় নিয়ে ব্যূহ রচনা করেছিলেন, অর্থাৎ এই শপথ গ্রহণ অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, আপনার সেই এসপি মাহবুব, তারপরে তৌফিক আলাহি চৌধুরী বীর বিক্রম এবং তৎকালীন ক্যাপ্টেন শফিকুল্লাহ বীর প্রতীক, তারা কিন্তু সমস্ত ঝুঁকি নিয়েই এই কর্মে প্রবৃত্ত হয়েছিলেন। তো সুতরাং আপনার জীবনের ঝুঁকি নিতে হবে, আপনার বুক ভরা সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, কোনোভাবেই পেছানোর সুযোগ নেই। কি ধরনের পরিবর্তন আসতে পারে জানুয়ারিতে? মানে সরকার, অনেকে বলছেন যে সরকারের পরিবর্তন আসতে পারে, আর যদি ঘোষণাপত্রই পাঠ করা হয়, আদৌ পাঠ করা সম্ভব হবে কিনা সেই বিষয়ে আপনার কাছে শুনতে চাই। দেখুন, নানান রকমের আপনার স্পেকুলেশন বাজারে চাউর হয়েছে। তার একটি হচ্ছে যে যারা এই সরকারকে ক্ষমতায় নিয়ে এসছেন, নৈতিক সমর্থন জুগিয়েছেন, সেই 2-2.5 বছর ধরে আমরা দেখেছি স্টেট ডিপার্টমেন্ট খুব সক্রিয় ভূমিকা পালন করেছে, নৈতিক সমর্থন জুগিয়েছে। এমনকি 8 জানুয়ারি তারিখে মধ্যরাতে তারা এক প্যারাগ্রাফ যে স্টেটমেন্ট ইস্যু করেছেন আমাদের পর্যবেক্ষকদের বরাত দিয়ে, সেটি পরিষ্কার যে ওই নির্বাচনটি ফ্রি এবং ফেয়ার নয়। এই যে এত বড় প্রনাউন্সমেন্ট, এটি কিন্তু কম বড় নৈতিক সমর্থন নয়। আপনার এই যে জুলাই অগাস্ট বিপ্লব ঘটলো তার সাঙ্গীকরণ তার পক্ষে। তো ফলে এই যে তাদের প্রত্যাশা, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা যে আপনার গত প্রায় 16 বছরের এই যে দুর্বৃত্তায়ন, তার অবসান ঘটবে এবং অর্ডার বা শৃঙ্খলা, সুশাসন
ফিরে আসবে এই দেশটিতে। আন্তর্জাতিক সহভাগী দেশগুলোর সম্প্রদায়ের প্রত্যাশা কিন্তু তাই। এখন প্রায় 5 মাস হতে চললো, কিন্তু আপনার খুব একটা যে পরিবর্তন সূচিত হয়েছে জীবনযাত্রার মানে, সেটা বলার সুযোগ এখনো আসেনি। আর আপনার যে দৃষ্টান্তমূলক যে শাস্তি, যেটি অনেকের প্রত্যাশা ছিল, সেটাও কিন্তু নিশ্চিত করা যায়নি। আর যারা মূল পারপেট্রেটর, তারা সবাই কিন্তু ধরাছোঁয়ার বাইরে, এবং অনেকে নিরাপদ আশ্রয় থেকে রীতিমতো সীমান্ত পার হয়ে চলে গেছেন। এবং এই যে অবস্থাটা, এটা তো কারোই প্রত্যাশা ছিল না। তো ফলে এক ধরনের ফ্রাস্ট্রেশন কিন্তু কাজ করছে উইদিন অ্যান্ড উইদাউট, দেশের ভেতরে এবং বাইরে। আপনি খেয়াল করে দেখেন, যারা সবসময় উচ্চ কণ্ঠ ছিলেন, আপনার এই ইলিয়াস মহোদয়, তারপরে আপনার কনক সারোয়ার মহোদয়, বা পিনাকি ভট্টাচার্য, বা আমাদের এই যে মারুফ মল্লিক ভাই, সবাই কিন্তু আগের মতো একেবারে ফ্রি হ্যান্ড ব্ল্যাঙ্কেট যে আপনার সমর্থন, সেটা দেওয়া থেকে কিন্তু একটু কুণ্ঠিত, এটা বলতেই হবে। এমনকি দেশের ভেতরেও আমাদের রনি ভাই কিংবা মাসুদ কামাল ভাই, তারাও কিন্তু এখন যথেষ্ট সমালোচনা মুখর। এটা তো এমনি হয়নি, পারফরমেন্স। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ফল যদি বিটার হয়, ন্যাচারালি সেটা তো কারো প্রত্যাশা পূরণ করবে না। প্রয়াত ফেরদৌস কুরেশি ভাই, আমাদের শ্রদ্ধেয় জ্ঞানী একজন রাজনীতিবিদ, এবং তাকে প্রয়াত জিয়াউর রহমান দায়িত্ব দিয়েছিলেন কিভাবে প্রশিক্ষিত করা যায় রাজনীতিবিদদের, আমার যত মনে আছে। তো এই প্রজ্ঞাবান মানুষটির মাথায় কি ভীমরতি ধরলো, তিনি কিংস পার্টি গঠনের উদ্যোগ নিলেন, বনানীতে অফিস টফিস নিয়ে নিলেন। আমাদের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সরওয়ার মিলন মহোদয়, তারপরে আমাদের সাবেক মহামান্য রাষ্ট্রপতি এবং যার দাদা আপনার স্পিকারও ছিলেন আমাদের অবিভক্ত বাংলার, সেই আবুল হাসান চৌধুরী, আওয়ামী লীগ সরকারের বিদ্যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং অক্সফোর্ড পড়ুয়া লোক, তাকে পর্যন্ত ভিড়িয়ে ফেলা হলো। তো আমাকে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন এবং একটা টোপ দিয়েছিলেন। আমি তখন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ঢাকা ইউনিভার্সিটির। তো বললেন যে আমাদের সহায়তা করুন, তাহলে আপনাকে পূর্ণ প্রক্টর হিসেবে মোতায়েন করা হবে। তা আমি খুব চিন্তিত এবং বিচলিত হয়ে পড়লাম যে ভাই, আমি যে পদে আছি সে পদেই থাকি, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে নয়। আর যদি ব্যক্তিগতভাবে পরামর্শ চান, আমি বলবো ইটস এ ব্যাড আইডিয়া, ডোন্ট গো ফর দিস। আপনারা আপনাদের মতো করে যদি যেই ভুবনে ছিলেন সেখানে থাকেন, আপনাদের চরিত্র বাঁচবে এবং জাতি রক্ষা পাবে এই ঝামেলা থেকে। কিন্তু আমাদের সেই কথা তারা শুনবার চেষ্টা করেননি। গোলাম সরওয়ার মিলন ভাই শতিনেক মোটর সাইকেল নিয়ে মহড়ায় রত হয়েছিলেন মানিকগঞ্জে। সেটা কতটা ইম্প্যাক্ট ফেলেছে এবং তার কেরিয়ারকে কতটা উজ্জ্বল করেছে, সেটা সময়ই বলে দিচ্ছে। আমাদের প্রায় নিঃস্ব অবস্থায় ফেরদৌস কুরেশি মহোদয়কে দেহত্যাগ করতে হয়েছে। আর আপনার আবুল হাসান চৌধুরী কে তো কেউ এখন রীতিমতো মনেই করে না, প্রায় অপাঙ্ক্তেয় একটা অবস্থায় পড়ে আছেন, তার মতো একটা পেডিগ্রি সম্পন্ন মানুষ সকল অর্থেই। তো সেই জন্যে আমার মনে হয় এটা থেকে সবার শিক্ষা গ্রহণ করা ভালো। রণ ভাই খুব চমৎকার ইঙ্গিত প্রদান করেছেন, মানে আকলমন্দ কি ইশারাই কাফি। সুতরাং যদি আপনার রাজনীতি করতেই হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি মানে সেই অমল ধবল চাকরিগুলো ছেড়ে দিয়ে মাঠে এসে
সবার জন্য মসৃণ একটা ময়দানে থেকে খেলার চেষ্টা করা ভালো। ধন্যবাদ। জি, আপনার কাছে সেনা প্রধানের বিষয়টা জানতে চেয়েছিলাম। আমাদের মারুফ মল্লিক ভাই তিনি 2 বার গভীর অভিনিবেশ সহকারে পঠোদ্ধার করবার চেষ্টা করেছেন এবং সেটি ফ্রন্ট পেজে আপনার প্রথম আলো ছেপে দিয়েছে, বেশ কালারফুল ছবি টবি সহ, এবং ফ্রন্ট পেজ আপার ফোল্ড ট্রিটমেন্ট ডান দিকে প্রদান করা হয়েছে। আর আমার এই সাক্ষাৎকার দেখে আমরা যখন তরুণ সেই সময়কার এই রকমের জনপ্রিয় আপনার সাপ্তাহিক বিচিত্রার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেটি একেবারে এরকম একটি সাক্ষাৎকার ছেপে দিয়েছিল তৎকালীন সেনাপ্রধান জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদের। খুব বৈপ্লবিক চিন্তা ভাবনা, মানে দেশাত্মবোধ সম্পন্ন নানান রকমের বয়ান ছিল সেই সাক্ষাৎকারে। এবং পরবর্তীতে আমরা দেখলাম এই বয়ানটাই মূলত দিক নির্দেশনা হিসেবে কাজ করেছে রক্তপাতহীন ভাবে ক্ষমতা করায়ত্ত করবার। তো এখানে তেমনটি ডেফিনেটলি ঘটবে না সেই নিশ্চয়তা তিনি আমাদের প্রদান করেছেন। আমরা অবশ্যই তার প্রতি আস্থা রাখি, বিশ্বাস করি, কারণ এরকম পেডিগ্রি সম্পন্ন সেনাপ্রধান আমার জানা মতে এর আগে কেউ হননি। তার দাদা এবং নানা দুজনেই একেবারে খান বাহাদুর টাইটেল পাওয়া মানুষ, সে ব্রিটিশ আমল থেকে। মানে এই রকমের পেডিগ্রি আমার জানা মতে আর কারো ছিল না বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীতে, যারা কমান্ড করেছেন। এবং ভবিষ্যতে আসবে কিনা আমার সন্দেহ, কারণ সুযোগ নেই ওই জেনারেশন এই ধরনের পেডিগ্রি অর্জন করবার। তো যাই হোক, আমার কাছে খুব স্ট্রাইকিং মনে হয়েছে, এবং আমি ডক্টর জাহিদের একটা বয়ান এর উপর ভিত্তি করে এটি তিনি সম্প্রচার করেছেন, সেটাও শ্রবণ করবার চেষ্টা করেছি। তার যে অন্তিম ইচ্ছা, যেটি প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর পক্ষ থেকে তিনি জানান দিয়েছেন, সেটি হচ্ছে তারা চান যে সেনাবাহিনী কমান্ড করবার সর্বময় কর্তৃত্ব এক হাতে থাকুক, অর্থাৎ এটি মহামান্য রাষ্ট্রপতির হাতে থাকাটা বাঞ্ছনীয়। এটা খুব সাজেস্টিভ, কিন্তু খেয়াল করে দেখেন মহামান্য রাষ্ট্রপতি বর্তমানে কে, বাকিটা বলার ব্যাখ্যা বা প্রয়োজন পড়ে না। তো ফলে এর থেকেই বুঝে নেওয়া ভালো সামনে কি হতে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ